প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বহুদিন আগের কথা, এক যুগ 2014 দশম জাতীয় সংসদ নির্বাচন চলছিল। সময়টি ছিল, দিনটি ছিল 5 জানুয়ারি। তখনকার 21শে টিভির 21শে চোখের তুখুর প্রতিবেদক ইলিয়াস হোসাইন রিপোর্ট করছিলেন উত্তরা হাই স্কুল থেকে। তিনি নির্বাচনী একটি কেন্দ্র তুলে ধরছিলেন দর্শকদের সামনে, সেখানে কি হচ্ছিল। প্রিয় দর্শক শ্রোতা, যাদের মনে আছে, যেহেতু এক যুগ আগের কথা, তারা এখনও চোখ বন্ধ করলে দেখতে পাবেন ইলিয়াস হোসাইন উত্তরা হাই স্কুলের মাঠে যেভাবে দৌড়িয়ে আওয়ামী বাকশালীদের একজন জাল ভোট প্রদানকারীকে ধরে ফেলেছিলেন। অনেকটা পুলিশের ভূমিকা পালন করেছিলেন ইলিয়াস হোসেন। সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলেছিলেন। তাদের জাল ভোট দেওয়ার বিষয়টি তিনি জাতির সামনে তুলে ধরেন এবং এতে করে তাকে মূল্যও দিতে হয়েছিল। আমার যদি ভুল না হয়, তাকে ছুরিকাঘাত করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগের ছেলেরা সেই সময় তাকে ছুরিকাঘাত করে। তো তখন থেকে ইলিয়াস হোসাইনকে পছন্দ করি, ভালোবাসি। সৎ, নির্ভীক, নিরপেক্ষ, নির্মোহ রিপোর্ট করতেন তিনি 21শে টিভির জন্য, বিশেষভাবে 21শে চোখ। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে, সরকার গত হয়েছে, এখন বিএনপি সরকার ক্ষমতায়। তো 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ, কোটি কোটি মানুষ, শুধু আওয়ামী বাকশালীদের ছাড়া, এই সরকারকে সমর্থন দিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি, আমরা সরকারকে ধারণ করেছি। শুধু তাই না, আমরা তাদের পাশে ছিলাম, সাহস জুগিয়েছি সরকারকে। তো কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ইলিয়াস হোসাইন এখন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বেশি পরিচিত। তো তিনি প্রবাসে থাকেন, আপনাদের জানা আছে, যুক্তরাষ্ট্রে থাকেন। তো ফ্রান্সে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং যুক্তরাষ্ট্রে থাকা ইলিয়াস হোসাইন, এরা দুজনে কিন্তু জুলাইয়ের পক্ষে কাজ করেছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন। আগে থেকেই কাজ করছিলেন তারা, অভ্যুত্থান পূর্ব সময় থেকে নানাভাবে। সেই জুলাইতে তাদের দুর্দান্ত রিপোর্টিংয়ের কথা মনে আছে, তাদের এপিসোডগুলোর কথা মনে আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের এনকারেজিং যেসব এপিসোড, সেটি আমি নিজেও দেখেছি এবং আমরা উৎসাহিত বোধ করতাম সেগুলো থেকে। তো আমার কন্টেন্ট ক্রিয়েশনের বয়স খুবই কম, 1.5 বছরের মতো হবে। তো আমি খুবই ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার। বাট ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য, তারা নিজ নামে খ্যাত এবং তারা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে বলতে গেলে তারা ধ্রুবতারা। তাদের ভক্ত, সমর্থক, সাবস্ক্রাইবার্সের সংখ্যার বিবেচনায়, তারা মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছিলেন, এখনও পাচ্ছেন, সেই বিবেচনায় আমি কোথাও দাঁড়াই না তাদের আশেপাশেও। বাট স্টিল আই এম আ কন্টেন্ট ক্রিয়েটার, নো ম্যাটার হাউ স্মল আই এম। আচ্ছা, তো এখন যেটি বলছিলাম যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়েছিলাম। এই দুইজন কন্টেন্ট ক্রিয়েটার দাঁড়িয়েছিলেন, আমিও দাঁড়িয়েছিলাম। আনকন্ডিশনালি সাপোর্ট করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসকে হাইলাইট করে তার প্রতিভা, তার অর্জন, বাংলাদেশকে তিনি কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন নোবেল প্রাপ্তির পর, এইসব বিষয় তুলে ধরে অসংখ্য এপিসোড আমি করেছি। বাট প্রিয় দর্শক শ্রোতা, ক্রমান্বয়ে মনে হয়েছে তার কিছু সমালোচনা হওয়া দরকার। এটি আমার একটি দোষ। আমি আনকন্ডিশনালি দীর্ঘদিন কাউকে সমর্থন করি না, আসলে করতে পারি না। যে কয়দিন মনে হয় করা দরকার, সঙ্গত কারণ আছে করবার, এপ্রিসিয়েট করি, প্রশংসা করি, পাশে থাকি। আবার যখন মনে হয় যে তিনি রং রাস্তায় যাচ্ছেন, সমালোচনা করি। তো এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আমি ডক্টর ইউনূসের সমালোচনা করে বেশ কিছু এপিসোড বানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে, এমনকি ছাত্র উপদেষ্টাদের, যারা জুলাই যোদ্ধা, তাদেরও সমালোচনা করে এপিসোড বানিয়েছি। আবার কখনো কখনো তাদের প্রশংসায় ভাসিয়েছি। এটি আমার স্টাইল। অনেকে এটি করতে পারেন না। আমি এই বিষয়ে নিজের ব্যাপারে গৌরব বোধ করি যে আমি এটি করতে পারি। আচ্ছা, তো এখন আমি পরবর্তীতে সমালোচকের ভূমিকা অবতীর্ণ হয়েছি। তো তেমনি পিনাকি ভট্টাচার্য একই কাজ করেছেন। শুরুর দিকে আনকন্ডিশনালি সাপোর্ট দিয়েছেন, শেষে আবার সমালোচনামূলক এপিসোড বানিয়েছেন। একই কাজ ইলিয়াস হোসেন করেছেন। 1 বছর আগে প্রায় 21শে টিভিতেই সম্ভবত একটি টক শোতে ডিজিটালি কানেক্টেড হয়ে ইলিয়াস বলছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে কথা বলছিলেন,
তিনি বলছিলেন 1,000 কোটি টাকা আসিফ নজরুল পকেটস্থ করেছেন নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে, 1 বছর আগে। ঠিক ইউটিউবে পাওয়া যাবে ভিডিওটি। তো এখন থেকে 19-20 ঘন্টা আগে ইলিয়াস হোসেনের এখনকার নতুন চ্যানেলটি বাংলা এডিশন, সেখানে একটি ভিডিও আপলোড করা হয়েছে, আর সেটি হলো টাইটল অন্তর্বর্তী সরকারের 3 ইডিয়টস। তার এই এপিসোডের টাইটল হলো, যেটি 19-20 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের 3 ইডিয়টস। আচ্ছা, তো সেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের 3 ইডিয়টস অনেকেই আখ্যা দিচ্ছেন। কাকে এই 3 ইডিয়টস আখ্যা দিচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টাকে। সেই 3 উপদেষ্টা কারা? এর মধ্যে একজন হলেন আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, এবং পরবর্তীতে তিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টাও ছিলেন। আরেকজন হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা, এবং আরেকজন হলেন আদিলুর রহমান খান, যিনি মানবাধিকার কর্মী নামে সমধিক প্রসিদ্ধ পরিচিত বাংলাদেশে। পরবর্তীতে গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি, আদিলুর রহমান খান। তো এই 3 উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের 3 ইডিয়টস। 20 ঘন্টা আগে ইলিয়াস হোসেনের বাংলা এডিশন থেকে এই ভিডিও পাবলিশ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজকে 7 জন, 2 দিন আগে 5 জন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ একটি প্রতিবেদন ছেপেছে তাদের কালের কণ্ঠ পত্রিকায়। কিন্তু প্রতিবেদনের শেষে একটি, আসলে প্রতিবেদন না বলে আর্টিকেল বলাই ভালো, তো শেষে বলা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের সূত্র, বাংলাদেশ প্রতিদিন। তো সম্ভবত বাংলাদেশ প্রতিদিনেও ছাপা হয়েছে। আচ্ছা, তো তারা সেটি টাইটেল দিয়েছে বসুন্ধরা গ্রুপ বা কালের কণ্ঠ কিংবা বাংলাদেশ প্রতিদিন। তাদের টাইটেলটি হলো ইউনুসের 3 ইডিয়টস। ইউনুসের 3 ইডিয়টস। আর ইলিয়াস হোসেনের বাংলা এডিশন বলছে অন্তর্বর্তীকালীন সরকারের 3 ইডিয়টস। তো প্রিয় দর্শক শ্রোতার নাম থেকে বোঝা যাচ্ছে ইলিয়াস হোসেনের বাংলা এডিশন অনুপ্রাণিত হয়েছে কালের কণ্ঠের দ্বারা কিংবা বাংলাদেশ প্রতিদিন দ্বারা এই এপিসোডটি বানাবার জন্য। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি কালের কণ্ঠের সেই প্রতিবেদনটি কিংবা আর্টিকেলটি 3-4 বার পড়েছি, এবং ইলিয়াস হোসেনের ভিডিওটি আমি অন্তত 2-3 দেখেছি। ম্যাচ করাবার চেষ্টা করেছি আসলেই একটি আরেকটি দ্বারা অনুপ্রাণিত কিনা। তো যেহেতু কালের কণ্ঠটি আগে ছাপা হয়েছে আর ইলিয়াস হোসেনের এটি এপিসোড পরে পাবলিশ করা হয়েছে 2 দিন পর, তাই সঙ্গত কারণে এইটি ইন্সপায়ার্ড হয়েছে কালের কণ্ঠের প্রতিবেদন কিংবা আর্টিকেলের মাধ্যমে, নিঃসন্দেহে বলা যায় এটি। এমনকি ভাষা পর্যন্ত আমি হুবহু মিল পেয়েছি। সেখানে বিষয়বস্তুর উপস্থাপনা যেই সিরিয়ালে করা হয়েছে, একই সিরিয়ালে একই ভাষায় একই তথ্য, একেবারে যে কেউ ধরে ফেলতে পারবেন যে কালের কণ্ঠের সেই প্রবন্ধ, আর্টিকেল কিংবা প্রতিবেদন, যেটাই বলি না কেন আমরা, সেইটির আলোকে ইলিয়াস হোসেনের বাংলা এডিশনে এই এপিসোডটি বানানো হয়েছে। এবং মজার ব্যাপার হলো, আমি কালের কণ্ঠের সামান্য অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক শ্রোতা। নিজের মামলা প্রত্যাহার কর মওকুফ সহ সব মামলা থেকে মুক্তি আদায় করেছেন ডক্টর ইউনূসের কথা বলছে কালের কণ্ঠ। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জনশক্তি রপ্তানি লাইসেন্স পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। তার এই অবাধ স্বজনপ্রীতির জন্য দেশে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা দরকার ছিল। প্রিয় দর্শক শ্রোতা, যে প্রতিবেদক এই আর্টিকেল তৈরি করেছেন বা যে রিপোর্টার এই রিপোর্ট তৈরি করেছেন কালের কণ্ঠের জন্যে, তার মূর্খতা এখানে প্রকট হয়ে ফুটে উঠেছে। স্বজনপ্রীতি কথাটির আগে তিনি বলছিলেন ইউনূস কি সুবিধা নিয়েছেন। নিজের মামলা প্রত্যাহার, কর মওকুফ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জনশক্তি রপ্তানি লাইসেন্স, এগুলো হাতিয়ে নিয়েছেন ডক্টর ইউনূস। আচ্ছা, এরপরে বলছেন সে প্রতিবেদক, তার এই অবাধ স্বজনপ্রীতির জন্য দেশে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা দরকার ছিল। প্রিয় দর্শক শ্রোতা, নিজের জন্য এই সুযোগগুলো তিনি আদায় করে নিয়েছেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যদি তাদের কথা সত্যি হয়। তাহলে এইটি কি স্বজনপ্রীতি নাকি অন্যায়ভাবে নিজের জন্য সুবিধা আদায় করা? টার্মটি কি হতো? এই মূর্খ
বাংলা কোন শব্দটি এখানে ব্যবহার করবেন সেটিও জানেন না। আজকাল সাংবাদিকতায় মূর্খতার বন্যা বইছে, তারা একটি বাক্য সঠিকভাবে লিখতে পারেন না, শব্দ চয়নে ভুল করেন। বাংলা শব্দ কারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, প্রতিবেদন প্রণয়নের সঙ্গে যুক্ত, রিপোর্ট করছেন, স্টাফ রাইটার কারা, কে কি, তারা কি করছেন আমরা জানি না আসলে কি হচ্ছে এই দেশে। এনিওয়ে, ছেড়ে দিলাম, আমরা বুঝতে তো পেরেছি বক্তব্য। আচ্ছা, সেই পরিবেশ সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করেছেন এই 3 উপদেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা, আবার সেই 3 উপদেষ্টা, কারণ কালের কণ্ঠই প্রথম রিপোর্ট করেছিল ইউনুসের 3 ইডিয়টস। তো সে একই ইডিয়ট, ইলিয়াস হোসেনের যে 3 ইডিয়টস, কালের কণ্ঠেরও একই 3 ইডিয়টস, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান। আচ্ছা, তো এই অংশে কালের কণ্ঠ আরো বলছে, এরা শুধু ইউনুসকেই অবাধে লুণ্ঠন করার সুযোগ দেননি, নিজেরাও সীমাহীন লুটপাট করেছেন। এই 3 উপদেষ্টা নিজেরাও সীমাহীন লুটপাট করেছেন, একথাই বলছে কালের কণ্ঠ। আর এবার আমি ইলিয়াসের ভিডিও কন্টেন্ট থেকে কিছু বক্তব্য বুলেট পয়েন্টে আমি কালেক্ট করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে বলা হচ্ছে, আসিফ নজরুলকে আলাদাভাবে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার, কর মওকুফের আইনি সুবিধা দিতে সরাসরি হস্তক্ষেপ করেছেন আসিফ নজরুল। আসিফ নজরুল কি করেছেন? প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার করতে এবং কর মওকুফের আইনি সুবিধা দিতে সরাসরি হস্তক্ষেপ করেছেন আসিফ নজরুল বিচার বিভাগে। প্রিয় দর্শক শ্রোতা, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারে বিচার বিভাগে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল হস্তক্ষেপ করেছেন, বুঝে ফেললাম। কিন্তু কর মওকুফের আইনি সুবিধা দিতে ওখানে কোন বিচার বিভাগ ছিল যে সেখানে আসিফ নজরুল হস্তক্ষেপ করেছেন? কর মওকুফের বিষয়টি তো এনবিআর এর বিষয়, সেটা তো আদালতের বিষয় ছিল না নিশ্চয়ই। আচ্ছা, তো ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের পক্ষে যিনি এই প্রতিবেদন তৈরি করেছেন, ভিডিও প্রতিবেদন কিংবা কন্টেন্ট, তিনি বিষয়টি গলিয়ে ফেলেছেন আমি ধারণা করছি। বাট দায় কিন্তু ইলিয়াস হোসেনের উপরেই যাবে, এই বক্তব্যের দায় তাকেই নিতে হবে। আচ্ছা, তিনি আরো বলেছেন, আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন একরকম জোর করে, একথা বলা হয়েছে। আচ্ছা, এবং সেখানে নানাভাবে প্রবাসী মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে সেখানে নানা রকম লাইসেন্স দেওয়া হয়েছে, রিক্রুটিং এজেন্টদের লাইসেন্স নবায়ন করা হয়েছে। এইসব সুবিধা নিয়ে কমপক্ষে 200 কোটি টাকা ওখান থেকে আসিফ নজরুল হাতিয়ে নিয়েছে। আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, এইসব তিনি অন্যায়ভাবে করবার জন্য সিন্ডিকেট করেছিলেন সেখানে, এবং সেখান থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে? আসিফ নজরুল। তো বাংলা এডিশন এই এপিসোডে বলছে শত শত কোটি টাকা, কিন্তু 1 বছর আগে ইলিয়াস হোসেন বলেছিলেন 1000 কোটি টাকা আসিফ নজরুলের বিষয়ে। তিনি অ্যামাউন্ট কমিয়ে দিলেন কেন আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আচ্ছা, তারপর পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা সম্পর্কে বলা হয়েছে যে নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ মন্ত্রী সাবেক, শেখ হাসিনা আমলের, আওয়ামী লীগ আমলের, তার সম্পদ রক্ষার জন্য কাস্টোডিয়ান হিসেবে আনঅফিশিয়ালি দায়িত্ব পালন করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা, ওই 3 ইডিয়টসের একজন। এবং শুধু তাই না, এই বিপুর, বিদ্যুৎ মন্ত্রী বিপুর সম্পত্তি ক্রোক হওয়ার সময় ক্রোক তালিকা থেকে 200 কোটি টাকার একটি প্রপার্টি রিজওয়ানা অন্যায়ভাবে ইন্টারফেয়ার করে সেটি ক্রোক তালিকার বাইরে রেখেছেন। বিপুকে সেই সুবিধা তিনি দিয়েছেন, 200 কোটি টাকার সম্পত্তি বাঁচিয়ে দিয়েছেন, অর্থাৎ এটি ক্রোক লিস্টের বাইরে আছে, রিজওয়ানা করেছেন এটি। আরও বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিয়ে শত শত কোটি টাকা কামিয়েছেন রিজওয়ানা। তারপর পলিথিন ব্যাগের প্রসঙ্গে বলা হয়েছে, এটি কিন্তু আমি বাংলা এডিশন থেকে বলছি, এবং এই বক্তব্যগুলো সবই কালের কণ্ঠের সেই ইউনুসের 3 ইডিয়টস প্রবন্ধে আছে। আচ্ছা, পলিথিন ব্যাগের কথা বলা হচ্ছে যে প্রথমে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করবার জন্য তোড়জোড় করেছিলেন, পরবর্তীতে পলিথিন ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, যেসব শিল্প কারখানাগুলো তৈরি করে, সেই সব শিল্প কারখানার মালিকদের সঙ্গে হাত মিলিয়ে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেওয়া বন্ধ করেন, ফার্দার কোনো অ্যাকশনে যান না, এবং পলিথিন ব্যাগ বন্ধ হওয়ার বিষয়টি বন্ধ হয়ে যায়, টপিকটি বন্ধ হয়ে যায়, আর এটি নিয়ে সামনে এগোনো যায় না। তো তার বিরুদ্ধে এখানে অভিযোগ, ভোলাগঞ্জের যে সাদা পাথর উত্তোলনের ব্যাপার, সেইটিও নাকি রিজওয়ানা চালু রেখেছিলেন, রেখে সেখানে আর্থিক সুবিধা নিয়েছেন, শত শত কোটি টাকা রিজওয়ানা বানিয়েছেন বলে বলা হচ্ছে। আচ্ছা, আদিলুর রহমান সম্পর্কে বলা হচ্ছে,
আদিলুর রহমান দেশ জুড়ে কৃত্রিম মব তৈরি করবার রাজা ছিলেন। তার উৎসাহ উদ্দীপনায় সারা দেশে কৃত্রিম মব তৈরি করা হয়েছিল। কেন? উদ্দেশ্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করা। এই তিনজনই নাকি চাইছিলেন, ইউনূস সহ বলা হয়েছে, কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূস এবং এই তিন উপদেষ্টা চাইছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়াতে, দীর্ঘ সময় ধরে যাতে তারা ক্ষমতায় থাকতে পারেন, পুরো 5 বছর। সেই চেষ্টার অংশ হিসেবে আদিলুর রহমানের নেতৃত্বে সারা দেশে অনিয়ন্ত্রিত মব ছড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি মবের পৃষ্ঠপোষক। তো প্রিয় দর্শক শ্রোতা, কালের কণ্ঠের এসব অভিযোগ আমরা বুঝতে পারি। আর অন্তর্বর্তী সরকার গত হওয়ার পর তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছে। আমি এই কথা মোটেই বলবো না যে সেই সরকারটি ছিল ধোয়া তুলসী পাতা। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, হয়তো কিছু সত্যতাও আছে। এবং আমি নিজে অতীতে বিভিন্ন সময় আমার এপিসোড থেকে তদন্ত দাবি করেছি যে যেই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে তদন্তের আওতায় আনা হোক। এমনকি এনসিপি নেতা আসিফ মাহমুদ সম্পর্কে আমি বলেছি যে আসিফ মাহমুদকে তদন্তের আওতায় আনা হোক। আমি কিন্তু বলিনি তিনি দুর্নীতি করেছেন, বাট তার বিরুদ্ধে যেহেতু দুর্নীতির অভিযোগ উঠেছে, রিজওয়ানাকে তদন্তের আওতায় আনতে বলেছি। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তদন্তের আওতায় আনতে বলেছি। এবং আমাদের এটি করতে হবে, আমাদের সিদ্ধান্তে আসার কোনো সুযোগ নেই। আমি অবাক হচ্ছি, ইলিয়াস হোসেন কি করে, এখনো কোটি মানুষ ইলিয়াস হোসেনকে ধারণ করেন, ভালোবাসেন। ইলিয়াস হোসেন কি করে কালের কণ্ঠের মতো পত্রিকার আহমেদ আকবর সোবানের বসুন্ধরার, যিনি চেয়েছিলেন হাসিনা সরকার দীর্ঘজীবী হোক, আজীবন তিনি হাসিনা সরকারের পাশে থাকবেন বলেছেন, পা চেটেছেন তিনি হাসিনার, সে আহমেদ আকবর সোবানের বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ, যা কিনা ইয়েলো জার্নালিজম মনে হয় চেয়ে শক্ত টার্ম লাগবে, তারা কি প্র্যাকটিস করছে? সাংবাদিকতা তো বহু দূরের কথা। এবং প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা লক্ষ্য করেছেন কয়েক মাস থেকে, যবে থেকে অন্তর্বর্তী সরকার গত হয়েছে, যা তা লিখে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টাকে ডিফেম করবার জন্যে, ইউনূসকে ডিফেম করবার জন্যে যা ইচ্ছে তাই লিখে যাচ্ছে। এবং আওয়ামী বাকশালী পা চাটা কুকুরগুলোকে তারা তাদের স্টাফ রাইটার নিয়োগ করেছে, টক শোতে ডেকে নিচ্ছে, তাদের দিয়ে ফটোকার্ড বানাচ্ছে প্রতিনিয়ত, যা ইচ্ছে তাই করছে। আমার কথা হলো, বিষয়টি এরকম না। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তদন্ত কমিটি গঠন করতে হবে, বিচার চাইতে পারি, আমরা এই সব করতে পারি। কিন্তু কালের কণ্ঠ কালবেলা বাংলাদেশ প্রতিদিন যা করছে, কেন করছে সেটিও তো আমাদের জানা। অন্তর্বর্তী সরকার বসুন্ধরা গ্রুপকে কোনো সুবিধা দেয়নি, বরং উল্টো আহমেদ আকবর সোবানের পরিবারের সদস্যদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউনূস সরকার। তো এইটি তো তাদের মানবার কথা না, এটি তাদের জন্য সুখকর ছিল না। তো সেই ফলাফলই তারা এখন দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে। তো এই দেশের মানুষ বোকা না, তারা সব বুঝে, কে কেন কোথায় কবে কি জন্যে কি করে, আমরা সব বুঝি। তো এখন ইলিয়াস হোসেনকে কেন তাদের ফাঁদে পড়তে হলো, এই প্রশ্ন যদি আমরা কেউ করি বা জনগণ করেন, যে ইলিয়াস হোসেন কি কালের কণ্ঠে সাংবাদিকতা করছেন, এখন বসুন্ধরা গ্রুপে জয়েন করেছেন, সেটি কি খুব বাড়াবাড়ি রকমের প্রশ্ন হবে? এমন একটি প্রশ্ন তো উত্থাপিত হতেই পারে তাকে নিয়ে, যে ইলিয়াস হোসেনকে মিলিয়নস অফ পিপল এই দেশের অ্যাডমায়ার করেছেন, এখন অনেকে করেন। তাকে আরেকটু সতর্ক হতে হবে তার বাংলা এডিশনকে এপিসোড বানাতে হলে। কোনো কারণ থাকতে পারে না যে তার এপিসোডে বলা হয়েছে বারবার অভিযোগ আছে, বলা হয়, জানা গেছে, এগুলো কি কোনো কথা? আর ইলিয়াস হোসেন তো অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তার নাম আছে, তিনি তো অনুসন্ধানী সাংবাদিক। তাহলে তিনি কেন অনুসন্ধানী রিপোর্ট যুক্ত করলেন না? যে উপদেষ্টার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তিনি চাইলে দলিল দিতে পারতেন, কিভাবে প্রমাণ হয়েছে, কে বলেছেন, অভিযোগটি কিভাবে এসেছে, কোন সূত্রে। ইলিয়াস হোসেন তো অনেক বিষয় এরকম করেন, দলিল, ডকুমেন্টস, ফটোগ্রাফ, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছেন তিনি, অসংখ্য এপিসোডে তিনি করেছেন। তাহলে এমন গুরুত্বপূর্ণ একটি এপিসোডে শুধু কালের কণ্ঠের রিপোর্টের উপর ভিত্তি করে এবং এই জাতীয় শব্দ ব্যবহার করে বলা হয়, কথিত আছে, অভিযোগ আছে, শোনা যায়, এগুলো কোনো টার্ম হতে পারে? ছি, এটি ঠিক হয়নি। ইলিয়াস এটি করতে পারেন না। ইলিয়াস আমাদের হতাশ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবেন।